আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, ভালো আছেন নিশ্চয়ই। আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন তারা নিশ্চয়ই একটি রোগের সাথে খুবই পরিচিত, মিল্ক ফিভার বা হাইপোক্যালসেমিয়া। বিভিন্ন এলাকায় এটাকে ক্যালসিয়াম শর্ট বলে আপনারা ডেকে থাকেন। এই রোগটি আসলে একটি ডেইরি খামারের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে আসে। যখন একটি গাভী বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে পরে খামারের যে মনটা আনন্দে ভরে যায়, যে সেটা আনন্দ বিষাদ হতে খুব বেশি সময় লাগে না যদি সেটা মিল্ক ফিভারে আক্রান্ত হয়। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব যে মিল্ক ফিভার কি, কেন, কিভাবে হয় এবং এ থেকে এটা প্রতিরোধের উপায়টা কি। সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় যে এটা প্রতিরোধ করতে হবে। তো এই ভিডিওটি আপনাদের জন্য আজকে বিশেষ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মিল্ক ফিভার আপনার খামারের উৎপাদন ও উৎপাদনশীলতা কমিয়ে দেয়, খামারের উৎপাদন খরচ বাড়িয়ে দেয় এবং ইভেন আপনার যে সবচেয়ে ভালো যে গাভীটা আছে সেটা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারে। হাইপোক্যালসিমিয়া হলো গাভীর রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া। আপনারা জানেন একটি গাভীর রক্তে 8 থেকে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার ক্যালসিয়াম থাকতে হয়, কিন্তু রক্তে যদি এই ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাহলে গাভীটি আর উঠতে পারে না। এটাকে আমরা বলি মিল্ক ফিভার। সাধারণত উচ্চ উৎপাদনশীল যে গাভীগুলো আছে, অর্থাৎ আপনার খামারের সবচেয়ে ভালো যে গাভীগুলো আছে সেগুলাই সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে বাচ্চা দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। কি কাজ করে? ক্যালসিয়াম প্রাণীর শরীরের হাড় গঠনে সহায়তা করে। এছাড়া তার মাংসপেশি এবং যে নিউরন অর্থাৎ স্নায়ুর যে স্বাভাবিক কর্মক্ষমতা, এটা সুষ্ঠু বজায় রাখার জন্য ক্যালসিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গাভীর দুধ উৎপাদন, শাল দুধ উৎপাদন, এটাতেও ক্যালসিয়ামের অনেক বড় ভূমিকা রয়েছে। এছাড়াও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজেও ক্যালসিয়াম প্রয়োজন হয়। গাভী ক্যালসিয়াম পায় ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে। সেটা হতে পারে ঘাস, বিভিন্ন উন্নত জাতের ঘাস, দানাদার খাবার, বিশেষ করে গমের ছাল বা গমের ভুসি, অন্যান্য যে দানাদার খাবার রয়েছে সেগুলো থেকে পায়। তো বিশেষ করে এটা সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় লাইমস্টোন বা অন্যান্য ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট আছে সেগুলো যখন গাভীর দানাদার খাবারে যুক্ত করা হয় সেটা থেকে গাভী ক্যালসিয়ামের সরবরাহ পায়। তবে মনে রাখতে হবে এই ক্যালসিয়াম শরীরের ভিতরে প্রবেশ করার জন্য বা শোষণ করার জন্য ভিটামিন ডি এর উপস্থিতি একান্ত অপরিহার্য। অর্থাৎ ভিটামিন ডি ভেলার মতো করে গাভীর অন্ত্র থেকে ক্যালসিয়ামের অণুগুলাকে অন্ত্রের ভিতরে অর্থাৎ রক্তে পৌঁছে দেয়। তো আমরা খাবার দিচ্ছি, তারপরেও কেন গাভীর ক্যালসিয়ামের অভাব করবে? গাভীর ক্যালসিয়ামের অভাব করে সাধারণত তার খাবারে যদি ক্যালসিয়ামের পরিমাণ কম, চাহিদার তুলনায় কম থাকে, আর তার দেহে ঠিক মতো শোষণ না হয়, অর্থাৎ ভিটামিন ডি এর উপস্থিতি যদি না থাকে তাহলে ক্যালসিয়াম অন্ত্র থেকে শরীরে শোষণ হবে না, তাই শরীরে ক্যালসিয়ামের অভাব পড়তে পারে। কিছু কিছু রোগ আছে যেগুলোর কারণে গাভী খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, যেমন সিম্পল ইনডাইজেশন, ম্যাস্টাইটিস, বিভিন্ন সেপ্টিসিমিক রোগ। এগুলা হলেও কিন্তু সেকেন্ডারি ভাবে খাদ্য গ্রহণ কম থাকার কারণে তার দেহে ক্যালসিয়ামের অভাব পড়তে পারে। মিল্ক ফিভারের মূল কারণ হচ্ছে গর্ভাবস্থার শেষ দিকে বাচ্চার পূর্ণতা হয়, শাল দুধ প্রোডাকশন করতে হয়, তার স্ট্রেস, বিভিন্ন কারণে ক্যালসিয়ামের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যায়, যা শরীরে যে স্বাভাবিক ক্যালসিয়ামের যে মেনটেনেন্সের যে ব্যবস্থাপনা সেটা দিয়ে পূরণ করা সম্ভব হয় না। স্বাভাবিক ব্যবস্থাপনা কি, যে গাভীর দেহে যদি অল্প কিছু ক্যালসিয়ামের প্রয়োজন হয় সেটা কিন্তু তার হাড় থেকে ডিমিনারেলাইজেশনের মাধ্যমে রক্তে নিয়ে আসে। কিন্তু এই গর্ভাবস্থার ঠিক আশেপাশে, অর্থাৎ 24 ঘন্টা আগে থেকে 72 ঘন্টা পর্যন্ত এই সময়টাতে যে হঠাৎ করে যে হিউজ পরিমাণ ক্যালসিয়ামের চাহিদা হয়, এটা কিন্তু ওই মেকানিজম দ্বারা পূরণ করা সম্ভব হয় না। ফলে গাভী মিল্ক ফিভারে আক্রান্ত হয়ে থাকে। আক্রান্ত হওয়ার লক্ষণ কি দেখে আমরা বুঝবো আমার গাভী মিল্ক ফিভারে আক্রান্ত হচ্ছে বা হয়েছে? কিছু পূর্বাভাস দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভী মিল্ক ফিভারে আক্রান্ত হতে যাচ্ছে। সেটা কি? যে তার খাদ্য গ্রহণীয় রুচি, তার মধ্যে বিভিন্ন অস্থিরতা দেখা দেবে, তার মধ্যে বিভিন্ন উত্তেজনা দেখা দেবে। ধরেন আপনি তার গাভীটার কাছে গিয়েছেন, দেখবেন যে বিশেষ করে অপরিচিত কেউ যদি কাছে যায়, দেখবেন মানে হা করে জিহ্বা বের করে দিচ্ছে, মানে সে মনে হবে যেন সে অত্যন্ত ভয় পেয়েছে। তারপর শোয়া থেকে সে স্বাভাবিকভাবে উঠতে পারবে না। ১ বার বা ২ বার, ৩ বারে সে উঠার চেষ্টা করবে বা উঠতে সক্ষম হলেও ১ থেকে ২-৩ বার পর্যন্ত ট্রাই করতে হয়। আর মিল্ক ফিভারে আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা যাবে যে সে শোয়া থেকে আর উঠতে পারতেছে না। তার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ক্যালসিয়ামের যখন অভাব হবে তখন যে অন্ত্রনালীর যে স্মুথ মাসল যেগুলো আছে সেগুলা তার কর্মক্ষমতা কিছুটা কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার ফলে কি তার পায়খানা প্রস্রাব ঠিকমতো পাস আউট হতে পারবে না। চরম মাত্রায় যেটা হবে, মাথা ঘাড় বেঁকে তার পেটের দিকে নিয়ে শুয়ে থাকবে এবং এই শোয়া থেকে উঠতে পারবে না। এবং এই অবস্থায় যদি চিকিৎসা ঠিকঠাক মতো না করা হয় তাহলে দেখা যাবে গাভী আস্তে আস্তে কোমায় চলে যাবে এবং এই পর্যায়ে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় খুব অল্প ক্ষণের মধ্যে কিন্তু গাভী মৃত্যুর কোলে ঢলে পড়বে।
এবং আরেকটা জিনিস যেটা আমরা এটাকে মিল্ক ফিভার বললেও, ফিভার মানে তো জ্বর, কিন্তু এই মিল্ক ফিভারে কিন্তু গাভীর শরীর দেখা যায় যে সাধারণত ঠান্ডা হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? মিল্ক ফিভার লক্ষণ দেখা দেওয়া মাত্রই আপনাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যত দ্রুত সম্ভব একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন, তিনি এসে সার্বিক অবস্থা বিবেচনা করে ব্যবস্থা নেবেন। এখানে একটা জিনিস উল্লেখ্য যে এটার মূল চিকিৎসা হচ্ছে শিরাতে ক্যালসিয়াম প্রদান করা, কিন্তু এই ক্যালসিয়াম প্রদান করার নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট মাত্রা আছে। এটা যদি বেশি হয়ে যায় তাহলেও জটিলতা তৈরি হবে, এবং পরিমাণের চাইতে কম যদি শিরায় দেওয়া হয় তাহলে কিন্তু সেটা যথাযথ রেসপন্স আসবে না এবং পরবর্তীতে জটিলতা তৈরি হবে, এবং যে জটিলতা হবে সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডাউনার্স কাউ। অর্থাৎ দেখা যাবে যে তাকে আপনি উঠিয়ে দিলেন, সে ১-২ বার হয়তো উঠতে পারবে, কিন্তু পরবর্তীতে সে আর উঠতে পারবে না, এবং পরবর্তীতে ক্যালসিয়াম চিকিৎসা দিলেও দেখা যাবে সে দীর্ঘদিন শোয়া অবস্থায় থাকবে, এবং আল্টিমেটলি আপনার গরুটা নষ্ট হয়ে যাবে। তো মিল্ক ফিভার কি আসলে একটা ইমার্জেন্সি সিচুয়েশন? অবশ্যই এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। মিল্ক ফিভারের কারণে গাভী যদি কোমাতে চলে যায় তাহলে আপনার হাতে কিন্তু সময় খুবই কম। দ্রুত অবস্থার অবনতি হয়, তার শ্বাস-প্রশ্বাস একদম মৃদু হয়ে যায় এবং একসময় কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে। তো ডাক্তার আসার পূর্ব পর্যন্ত আপনি যেটা করবেন, গাভীটাকে সম্ভব হলে বুকের উপরে বসিয়ে দিবেন। বুকের উপরে বসা সম্ভব না হলে অন্তত বাম পাশ নিচে দিয়ে শোয়াতে হবে। কারণ ডান পাশ নিচে দিয়ে যদি শুয়ে থাকে তাহলে রুমেনের চাপে তার গ্যাসের পরিমাণটা বেশি বেড়ে যায়, যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। সেটা যদি সম্ভব না হয়, গাভীর বাম পাশটা নিচে দিয়ে শোয়াতে হবে। নিচে খড়ের বিছানা হলে, নরম বিছানা হলে ভালো হয়, এবং মাথার নিচে কিছু দিয়ে মাথাটা উঁচু করে শোয়াতে হবে। কেননা এই সময়টা রুমেন থেকে জুইস বের হয়ে এসে অ্যাসপিরেশন নিউমোনিয়ার একটা রিস্ক থেকে যায়। মনে রাখবেন, গাভী উঠাতে যত দেরি হবে, অর্থাৎ প্রপার চিকিৎসা নিয়ে গাভী উঠাতে যত দেরি হবে, তার শরীরের নিম্নাংশ, বিশেষ করে যেখানে শক্ত ফ্লোরের কন্টাক্টে থাকে সেখানকার মাংসপেশি এবং নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন জটিলতা বাড়তে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ২৪ ঘন্টা পার হয়ে গেলে তারপর যদি চিকিৎসা নেওয়া হয়, এগুলা সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়, এবং এগুলা ডাউনার্স কাউ, অর্থাৎ যেগুলা দীর্ঘদিন উঠতে পারে না সেই সমস্যার দিকে চলে যায়। এবং এটা কিন্তু আপনার মূল্যবান গাভীটা পরবর্তীতে যদি উঠানো যায় তাও কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, তার উৎপাদন এবং উৎপাদনশীলতা দুটোই কমে যাবে। এবার আসি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেটা যে কি ব্যবস্থা নিলে আমার এই মিল্ক ফিভারের সম্ভাবনাটা কমে আসবে। দেখেন, খেয়াল করেন যে আমরা আগেই বলেছি যে আপনার গোয়ালের সবচেয়ে ভালো যে গাভীগুলা সেগুলাই কিন্তু মিল্ক ফিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি। ফলে এগুলার জন্য আমাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ কি, চিকিৎসা একটা অপশন, কিন্তু সবচেয়ে ভালো অপশন হলো তার প্রতিরোধমূলক ব্যবস্থাটা যদি আমি নিতে পারি, যাতে এই রোগটাই আমার না হয়। প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি? যে প্রথম যে জিনিসটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হলো ড্রাই কাউ ব্যবস্থাপনা। ড্রাই কাউ কি? ড্রাই কাউ হলো যে আপনার গাভীটা যখন ৭ বা ৭.৫ মাসের প্রেগন্যান্ট হয় তখন কিন্তু আপনি দুধ দোয়ানো বন্ধ করে দেন। তো এই দুধ দোয়ানো বন্ধ করার পর থেকে প্রসব হওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা বলি ড্রাই কাউ। ড্রাই কাউ ম্যানেজমেন্ট বা ট্রানজিশনাল কাউ ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ড্রাই কাউ বা ট্রানজিশনাল কাউ নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমরা এত বড় করব না। তো ছোট করে যেটা বলি যে ড্রাই কাউ এর পিরিয়ড, অর্থাৎ মিনিমাম প্রসবের আগে কি গাভীকে অন্তত ৬০ দিনের শুষ্ককাল বা ড্রাই পিরিয়ড নিশ্চিত করতে হবে। ড্রাই পিরিয়ড কালে, অর্থাৎ শুষ্ককালে তাকে ক্যালসিয়ামের লেভেল কমিয়ে দিতে হবে। এই কমিয়ে দেওয়ার কারণটা কি? আপনার কাছে হয়তো ইন্টারেস্টিং লাগতে পারে যে আপনি বলছেন যে ক্যালসিয়ামের অভাবে এই রোগ হয়, আর এখন যদি ক্যালসিয়ামের লেভেল কমিয়ে দিই তাহলে আরো ব্যাপারটা বিপরীত হয়ে গেল না? ব্যাপারটা এরকম যে যদি তার ডায়েটে ক্যালসিয়ামের লেভেল কমিয়ে দেওয়া হয় তাহলে হবে কি, তার শরীরে একটা মেকানিজম ডেভেলপ করবে। এই মেকানিজমটা কি? যে সে হাড় থেকে, অন্তর থেকে শোষণ করে কিভাবে ক্যালসিয়ামের লেভেল রক্তে বজায় রাখা যায় সেই সিস্টেমটাকে সে স্ট্রং করে ফেলবে। এর ফলে দেখা যাবে হঠাৎ যখন প্রসবের পরে হঠাৎ যখন ক্যালসিয়ামের অনেক বড় চাহিদা তৈরি হবে, তখন সে এই মেকানিজমের মাধ্যমে ক্যালসিয়ামের সাপ্লাইটা ঠিক করতে পারবে। কিন্তু যদি এই সময়টাতে অনেক খামারি এই ভুলটা করেন যে এই সময়টাতে বেশি বেশি ক্যালসিয়াম খাওয়ান, যাতে প্রসবের পরে তার শরীরে যথাযথ ক্যালসিয়ামের রিজার্ভ থাকে এবং প্রসবের পরে মিল্ক ফিভার না হয়। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক উল্টা হয়ে যায়। এই সময় বেশি ক্যালসিয়াম খাওয়ালে তার ক্যালসিয়াম
হাইপোক্যালসিয়ামিয়া বা মিল্ক ফিভার হওয়ার ঝুঁকিটা আরো বেড়ে যায়। মিল্ক ফিভার প্রতিরোধে ড্রাই কাউয়ের খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হবে? ড্রাই কাউয়ের খাদ্য ব্যবস্থাপনাটা মেইনলি ক্যালসিয়াম যুক্ত খাবার দেওয়া যাবে না, ডিকেট ডায়েট ব্যবহার করতে হবে। ডিকেট ডায়েট কোনটা? যে ডায়েটে পটাশিয়াম কম, ক্যালসিয়াম কম, কিন্তু বিভিন্ন ক্লোরাইড যেমন ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট এগুলা বেশি, সেই ডায়েট ব্যবহার করতে হবে। যেই ঘাসের জমিতে প্রচুর পরিমাণে গোবর সার এবং পটাশ জাতীয় সার ব্যবহার করা হয়, সেই ঘাসে প্রচুর পরিমাণ পটাশ থাকে, তাই এই জমির ঘাস আমরা এই সময়টাতে ব্যবহার করব না। বড় খামার হলে শুষ্ক গাভী অর্থাৎ ড্রাই কাউয়ের জন্য স্পেশাল ব্যবস্থা নিতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রসবের 2 থেকে 3 সপ্তাহ আগে ভিটামিন D3, ম্যাগনেসিয়াম, ফসফরাস এই জাতীয় মিনারেল গুলার সাপ্লিমেন্ট বেশি দিতে হবে। আর আমি খামারিদের আরেকটা বিশেষ পরামর্শ দিই, যেটা যে জেল ফর্মে কিছু ক্যালসিয়াম বাজারে পাওয়া যায়, সেটা গাভী প্রসবের আগেই ঘরে এনে রেখে দিতে হবে। প্রসব হওয়ার পর 1 বোতল খাওয়া দিতে হবে এবং তার 12 ঘন্টা পরে আরেক বোতল খাওয়া দিতে হবে। এটা খাওয়ালে হবে কি যে ওই সময়ের যে ইনস্ট্যান্ট নিড, ক্যালসিয়ামের নিড, সেটা কিন্তু পূরণ হয়ে যায় এবং এ থেকে আমরা দেখছি যে মিল্ক ফিভারের সম্ভাবনা অনেক কমে যায়। প্রসবের 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আপনার গাভীকে নিবিড় মনিটরিং এ রাখতে হবে, অর্থাৎ দিনের বেলা তো বটেই, রাত্রির বেলাতেও প্রতি ঘন্টায় প্রায় প্রতিটার সময় কিন্তু তাকে নজরে রাখতে হবে কখন বাচ্চা দেয়, কারণ আপনার 9 মাসের যে অপেক্ষা সেটা কিন্তু শেষ হতে চলেছে। প্রসবের পরে গাভীর তাপমাত্রা, তার হাঁটা চলার ধরন, তার শোয়া থেকে ওঠার ধরন, তার দুধের পরিমাণ, ক্ষুধা মানে অরুচি আছে কিনা, এগুলা নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। যদি কোনো লক্ষণ মিল্ক ফিভারের পূর্বাভাসের সাথে মিলে যায়, তাহলে আপনাকে দ্রুত শোষণযোগ্য যে ক্যালসিয়াম, যে একটু আগে যেটা বললাম কেলবুস্ট জেল বা জেল ফর্মের যে কোনো ক্যালসিয়াম, এটা খাওয়াইতে হবে এবং তার 12 থেকে 24 ঘন্টা পরে আরেক ডোজ খাওয়াবেন। তাহলে হবে কি তার এই সময়ের যে ক্যালসিয়ামের নিড সেটা পূরণ হয়ে যাবে। অনেক খামারিকে এই সময় দেখি যে এইসব লক্ষণ দেখা দিলেই তারা শিরাতে ক্যালসিয়াম দিয়ে দেন। এটাও আসলে ঠিক না। দাঁড়িয়ে আছে এমন গরুকে ক্যালসিয়াম প্রয়োগ না করাই শ্রেয়। এটা বরং অনেক সময় দেখা যায় যে তার দীর্ঘমেয়াদে ক্যালসিয়াম লেভেলের একটা অস্বাভাবিকতা দেখা দিতে পারে। আরেকটা জিনিস যেটা আমরা কখনোই বিবেচনায় আনি না, সেটা হচ্ছে প্রসবকালীন স্ট্রেস কমানো। অর্থাৎ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো বা সব ভালো নিয়ম হলো যে যখন গাভী প্রসবের সময় হবে, পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি জায়গায় নিয়ে প্রসব করানোর ব্যবস্থা করতে হয়। কিন্তু আমরা সেটা কখনোই করি না বা করা সম্ভব হয় না। তো সম্ভব হলে এটা করা যেতে পারে যে আপনার খামারে যদি জায়গা বেশি থাকে, যেগুলা বাচ্চা দেওয়ার সময় হয়েছে সেগুলাকে আলাদা ওই আমরা বলি ম্যাটারনিটি বক্স, সেগুলোতে নিয়ে রাখা যেতে পারে। এতে প্রসবকালীন স্ট্রেসটা কমে যাবে, কারণ প্রসবকালীন স্ট্রেস যদি থাকে সেটা ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা তৈরি করে। তো স্ট্রেস না থাকলে এই জিনিসগুলো আমরা মনে করি সুন্দরভাবে হয়ে যাবে। 6 নম্বর যে পয়েন্টটাতে আসবে সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ যে গাভীগুলো সেগুলো চিহ্নিত করতে হবে এবং নিবিড় মনিটরিং এ রাখতে হবে। অর্থাৎ যে গাভীগুলা অতীতে মিল্ক ফিভারে আক্রান্ত হয়ে গিয়েছিল বা যাদের বংশগত ইতিহাস আছে বা যেসব গাভীগুলা উচ্চ উৎপাদনশীল, সেগুলো তো সাধারণত ঝুঁকিতে থাকে। তারপর এখানে বলে রাখি যে প্রথম এবং দ্বিতীয় বেয়ানের গাভী থেকে পরবর্তী যে বেয়ানের গাভীগুলো, সেগুলোতে কিন্তু ঝুঁকিটা তুলনামূলক বেশি থাকে। এই বয়স্ক উচ্চ উৎপাদনশীল এবং ঝুঁকিপূর্ণ গাভীগুলাকে প্রসবের আগে থেকেই নিবিড়ভাবে মনিটরিং করতে হবে এবং তাদের এই ব্যবস্থাপনাগুলা যতটা সম্ভব স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে আপনার গাভী মিল্ক ফিভার থেকে মুক্ত থাকবে। তো সংক্ষেপে এই হলো ড্রাই কাউ ম্যানেজমেন্ট, এবং এটা যদি ঠিকঠাক করতে পারি এবং প্রসব পরবর্তী যে ব্যবস্থাপনার মতো করতে পারি, তাহলে আশা করি মিল্ক ফিভার আপনাকে ফেস করার নাও লাগতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিও? প্রিয় খামারি ভাই বোনেরা, আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে বেল আইকনে প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।